আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সব বাইকার্সরা কেমন আছেন? অনেক দিন পর আবার আজকে একটু বাইক রাইডে ফিরে আসলাম। নর্মালি সাধারণত আমাকে দেখেন যে আপনারা আমি কার ড্রাইভ করি, কার ড্রাইভ করে বিভিন্ন জায়গায় যাই। অনেক সময় আমার কাজের সুবাদেও যাই, যেহেতু আমি উবারে রাইড শেয়ার করি বা ড্রাইভ করি, বা দেখা যায় ঢাকার বাইরে লং ডিস্টেন্স ট্রিপে যাই, বা কখনো কখনো দেখা যায় ব্যক্তিগত কাজেও যাই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে, তো যা বলছিলাম, মাঝখানে একটু থেমে গিয়েছিলাম যেহেতু ভয়েস ওভার দিচ্ছি বাসায় বসে। তো আমাদের ইউজারসিফ কথা বলছিল। আজকে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল, মানে মূল গন্তব্যস্থল হচ্ছে দিনাজপুর। দিনাজপুর যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু জেলা শহর হয়ে যেতে হয়। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। দিনাজপুরে মূলত আমাদের কিছু কাজ আছে, আমাদের কিছু কাজ আছে বলতে আমরা আজকে একটা বাইকেই যাচ্ছি। আজকে যাচ্ছি মাসুম ভাইয়ের সাথে, আমাদের মাস্টার রাইডার, আমাদের খুবই সিনিয়র বড় ভাই ব্রাদার বাইকার মানুষ। তো উনি ওনার জিক্সার বাইকটা নিয়েছেন। তো আমরা দুজনেই যাচ্ছি মূলত। তো আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে এখান থেকে আমরা গাজীপুর ভোগড়া বাইপাস হয়ে দেন চন্দ্রা, এবং চন্দ্রা থেকে তারপর টাঙ্গাইল এলেঙ্গা হয়ে আমরা সরাসরি সিরাজগঞ্জ হয়ে দেন আমরা সেখান থেকে বগুড়া উদ্দেশ্যে রওনা দিব। বগুড়া হয়ে তারপর বাকি পথটুকু যাব। তো আমরা এইভাবে রুট প্ল্যানটা করেছি, ইনশাআল্লাহ যেন সহি সালামতে যেতে পারি। তো এখন মূলত সবাইকে যেটা বলা হয়নি তা হচ্ছে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এই পর্যায়ে এসে, এবং সবাইকে অবশ্যই সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু রওনা দিয়েছি রাত 12টা 15 মিনিট, প্রায় এমন সময় হবে আনুমানিক। হ্যাঁ, রাত 12টা 15 মিনিট। এবং রাত্রে রওনা দেওয়ার আমাদের প্রথমত একটা প্ল্যান ছিল যে আমরা রওনা দিব রাত্রে 3টার দিকে। তো পরবর্তীতে আমরা আবার একটু ডিসিশনটা চেঞ্জ করি। তো সে চেঞ্জ করে 12টার দিকে নিয়ে আসি, যেহেতু বেশ অনেকটা রাস্তা। তো সেই ক্ষেত্রে আমরা মূলত এক্ষেত্রে চাচ্ছিলাম যে একটু আগে ভাগেই আমরা যতদূর এগিয়ে যাওয়া যায়, তো সেটাই ভালো হবে। তো যেতে যেতে চলুন, আমাদের দেখা হবে, আবার কথা হবে। আচ্ছা, আমরা এখানে একটু টি ব্রেকে থামছি। মূলত আমরা এখানে নাস্তা করি নাই, যেহেতু অল্প সময়ের মধ্যেই প্রায় ঘন্টাখানেকের মধ্যে আমরা প্রায় চলে আসছি মির্জাপুরের কাছে। তো এখানে আমরা একটু টি ব্রেক দিলাম। টি ব্রেক দেওয়ার পর আমরা কিছুক্ষণের মধ্যে আবার এগিয়ে যাব। এখন যে জায়গাটায় আছি এটা তো দেখতে পাচ্ছেন, যেটা কালিয়াকৈরের জায়গাটা। কালিয়াকৈর থেকে আমরা আবার রওনা দিব কিছুক্ষণের মধ্যেই। তো এই পথটাতে মূলত আমরা অনেক চলাচল করেছি, আমরা বলতে আমরা বাইকার সাথে অনেক চলাচল করেছি। আর ব্যক্তিগতভাবে ছোটোবেলায়, মানে আমার বড় বোন যমজদের আম্মু যখন ওনাদের বাসা ছিল বগুড়াতে, তো বগুড়াতে যখন ছিল তখন এই রোডটা ছিল টু ওয়ে রোড। তখন এই বাসে যাতায়াত করতাম, সেই থেকেই আসলে বাইক রাইড বা কার ড্রাইভের প্রতি নেশাটা তৈরি হয়। কারণ যখন বাসে করে আসলে যাতায়াত করতাম, দেখতাম যে প্রচুর বাস চলাচল করতো, বাস রেসিং হইতো, ক্রুজিং হইতো। তো সব মিলিয়ে ঝিলিয়ে তখন দেখা যাচ্ছে যে আসলে এই ব্যাপারগুলোর প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে। আচ্ছা, এই সিচুয়েশনগুলোকে মাস্টারকে বলি যে এখন যেহেতু সবগুলো বাস একটা শেডে ঢুকে গেছে, এখন আমরা এইভাবে বাম লেনে না ঢুকে আমরা যদি তার লেনটাই ধরি, তো একসাথে পরে ডান লেনটা ক্লিয়ার হইলে সবগুলোর ওটি দেওয়া যাবে একসাথে। মাস্টার আমার কোনো কথাবার্তাই শুনে না। আচ্ছা, যাই হোক, মাস্টার মশাইয়ের কথা না শুনলে শোনাটাই স্বাভাবিক, যেহেতু আমরা সাগরেদ। দেখতে দেখতে এলেঙ্গার পার হয়ে আমরা প্রায় যমুনা ব্রিজের কাছাকাছি, এটা যমুনা রেলওয়ে স্টেশনটা দেখালাম। যেহেতু এখানে কনস্ট্রাকশন চলছে, এই এরিয়াটুকু এখনও অনেক প্রেশার গাড়ির। উত্তরবঙ্গের প্রায় সকল গাড়ি যেতে এই রোডটা ইউজ করতে হয়। এছাড়া বিকল্প অন্য রোডগুলো আছে ময়মনসিংহ হয়ে, বাট সেই রোডগুলো কেউ ইউজ করে না, ওইভাবে পপুলার নয় রোডগুলো। এদিক দিয়ে যাতায়াতটা সহজ। তো আমার ফেভারিট একটি বাস দেখতে পাচ্ছি, হানিফ এন্টারপ্রাইজ। দেখতে দেখতে যমুনা সেতুর যে টোল প্লাজার এরিয়া, সেদিকে চলে যাচ্ছি। বেশ অনেক আশা হয়েছে, বাট এখন তো এখানে রাস্তার যেহেতু কাজ চলছে, গতির অবস্থা খুবই শিথিল। অথচ মনে পড়ে যে এই জায়গাগুলোতে বাসে মোটামুটি 120 25 28 30-এ চলাচল করতো একটা সময়। আর এখন যেহেতু যানবাহন অনেক বেশি এবং রাস্তায়ও কাজ চলছে, এই টু এর যে রোডটা, এটার মানে ডাবল লেনের যে টু ওয়ে রোড, এটা কাভার আপ করতে পারছে না। তো 4 লেনের কাজ শুরু হয়ে গিয়েছে, অনেকটুকুই হয়ে গেছে, মূলত এলেঙ্গা পর্যন্ত কমপ্লিট। এলেঙ্গা থেকে যমুনা ব্রিজ পর্যন্ত শুধু বেশ অনেকটা কাজ এখনও বাকি। টোল প্লাজার কাছাকাছি চলে আসছি মোটামুটি।
আমরা কিছুক্ষণের মধ্যে টোল দিব এখানে, 50 টাকা টোল। অনেকদিন পর এই স্মৃতিবহুল এই জায়গাতে মূলত বাইক রাইডিংয়ের ক্ষেত্রে আসলে কিছু গুরুত্বপূর্ণ টিপস আসলে এর মধ্যে শেয়ার করি, আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। মূলত যেহেতু অনেক বছর ধরে আসলে বাইক রাইড করার পরে আমি আবার গাড়িতে শিফট হয়ে যাই, তো সেই পারপাসে দেখা যায় আমি অনেক সিচুয়েশনের মধ্যে পড়ি, অনেক সিচুয়েশনগুলো দেখি, অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হয় বা অন্য গাড়িকে ফেস করতে দেখেছি। তো এগুলো একটু আপনার সাথে শেয়ার করি। যেমন ধরেন আপনার এই জাতীয় এই যে দুটো লেনে দুই গাড়িগুলো চলছে, যেহেতু যমুনা ব্রিজের লাইনের পাশে ট্রেন যাবে বোধ হয়, যেটা বলছিলাম, যেমন দু লেনের মধ্যে আমাদের যখন চলাচল করব, যেই লেনের গাড়িগুলো তুলনামূলকভাবে গতিশীল বেশি, আমরা সেই লেনের গাড়িগুলোর টেলগেট করতে পারি। তো টেলগেট মানে এটা না যে আসলে তার বাম্পারের মধ্যে আমরা ফেস ঢুকায় রাখবো, আমরা যথেষ্ট ডিস্টেন্স মেক করব যেন আমাদের ব্লাইন্ড জোন হয়ে না যায়। দেন আমরা মাঝে মাঝে একটু মিডল লেনে এসে দুই গাড়ির গ্যাপের মাঝখান দিয়ে একটু দেখার চেষ্টা করব যে আফটার ফ্রন্ট কার, মানে আমাদের সামনের যে গাড়ি, এর সামনের গাড়ি আসলে কি করছে, তার গতিবিধি, সে ব্রেক করতেছে কিনা বা তার সামনে কোনো ধরনের অবস্ট্যাকেল আছে কিনা, তো এটা ফলো করা। আবার অনেক সময় দেখা যায় আমরা ওভারটেক করতে গেলে যখন দেখি যে সামনে পরপর অনেকগুলো গাড়ির সিরিয়াল, মানে আমরা যেই লেনে আছি, অ্যাজ এক্সাম্পল ধরুন আমরা বামের লেনে আছি কোনো কারণে, আচ্ছা একটু ওয়েট করি, আমরা একটু টি ব্রেকটা সামাল দিই। এটা আমরা এখানে আসলে আমরা একটা ব্রেক দিয়েছিলাম, যেহেতু আমরা রাতে খেয়ে বের হয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা আসলে হালকা পাতলা নাস্তা করছি, মূলত ভারী খাবার খাচ্ছি না, যেহেতু অনেক রাস্তা। আমরা আমাদের ব্রেকফাস্ট বা সকালের নাস্তার প্ল্যান করেছি আমরা জয়পুরহাটের দিকে গিয়ে করব, কারণ আনুমানিক ওই সময়টাতে ভোর হবে। তো যেটা বলছিলাম, যেমন রাইড করার ক্ষেত্রে আমরা যখন করব, যে লেনের মধ্যে থাকবো, এই লেনে যদি পরপর অনেকগুলো গাড়ি থাকে, বেশ অনেকগুলো গাড়ি থাকে, 4টা 5টা 7টা হতে পারে, তখন আমরা ডান লেন দিয়ে বা বাম লেন দিয়ে পারাপারি করে ওভারটেক করব না, আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব যেন একসাথে বেশ কয়েকটা গাড়ি ওভারটেক করা যায় সেফলি। এবং অবশ্যই পাস লাইটের ব্যবহারটা করতে হবে। এখন পাস লাইটের ব্যবহারটা আসলে ভিডিওতে বলা পসিবল হয় না, তো এটা নিয়ে আরেকদিন একটা ভিডিও বানাবো, তখন সেটা বলা যাবে। আচ্ছা, রাইডিং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিও করবো না, ওটা আরেকদিন জানাবো। আজকে আমরা একটু রাইডের অভিজ্ঞতা নিয়ে কথা বলি। বিশেষ করে যে এই জায়গাটা, এটা হচ্ছে বগুড়া শহরের মধ্যে ঢুকে গিয়েছি, ঠনঠনিয়া বাস টার্মিনালটা পার হয়েছি, বা না সামনেই বোধ হয় রোমেনা আফাজ একজন লেখিকা ছিলেন, ওনার কবরস্থান এখানেই। তো এই বগুড়াতে অনেক আসা হয়েছে, মানে এখানে অনেক স্মৃতি, এই যে মোহাম্মদ আলী হাসপাতাল, 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। রাতের বগুড়া শহর সম্পূর্ণই আলাদা, দিনের বেলা কল্পনাই করতে পারবেন না যে এখানে এত পরিমাণ মানে 3 হুইলার গাড়ি, এত অটোরিকশা এই রোডটাতে চলাচল করে, আসলে বলার বাইরে। আমরা এখান থেকে মূলত বগুড়া 7 মাথা হয়ে তারপরে এগিয়ে যাব আর কি। যেহেতু বগুড়া শহরের ভিতর দিয়ে চলছে, একটু আস্তেই যাচ্ছি, কারণ হুটহাট করে স্পিড ব্রেকার চলে আসে। স্পিড ব্রেকার চলে আসলে, যেহেতু আমাদের এই রোডটা রেগুলার আসা হয় না, অচেনা রোড, আমরা একটু স্লোলি যাচ্ছি। বেশ নিরিবিলি এবং বেশ সুন্দর গোছানো। বগুড়া কিন্তু বেশ চমৎকার গোছানো একটা সিটি,
বেশ ভালো লাগে আসলে। এর আগের বার যখন আসছিলাম তানভীর বাসার ভাইদের বাসার সামনে দিয়ে গিয়েছিলাম, বা আরেকবার ওনার বাসায় গিয়েছিলাম। আমরা বেশ কয়েকদিন ট্যুর করেছি। বাম পাশে বোধহয় হাড়িপাড়া নামক এলাকা পার হইলাম। আচ্ছা, এই তো চলে আসছি বগুড়ার সাতমাথা, বিশেষ ঐতিহ্যবাহী সাতমাথায়। এখানে ভাবছিলাম যে কিছু একটা খাবো, কিন্তু দোকানপাটে যে ভাজা পোড়া দেখলাম, এই শেষ রাতের দিকে এসে ভাজা পোড়া খাওয়ার আর মন সায় দিল না। তো আমরা ঠিক করলাম যে না, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে জয়পুরহাটের দিকে যাব আর কি। মহাস্থানগড়ের সামনে দিয়ে আমাদের যেতে হবে। এটা জয়পুরহাটের রোডে ঢুকে গিয়েছি। তুলনামূলকভাবে এই রোডটা অনেক সুন্দর, চারপাশের ভিউটাও অনেক চমৎকার, যদিও পুরোটা দেখা যাচ্ছে না, ভোর হলে বোঝা যাবে। প্রায় ফজরের ওয়াক্তের কাছাকাছি। আমরা ফজরের নামাজে ব্রেক দিব কিছুক্ষণের মধ্যে। আমরা মসজিদ খুঁজছি মূলত, যে আস্তে আস্তে যাচ্ছি। এটা টু ওয়ে রোড, কিন্তু রাস্তা একদম ওয়েল ফিনিশড, ফার্নিশড। তো আমরা একটা মসজিদ খুঁজতে খুঁজতে যাই। আমরা আলহামদুলিল্লাহ মসজিদের সামনে পৌঁছে গেলাম। এখানে একটা ব্রেক দিলাম, এখানে নামাজ পড়ে একটু রেস্ট নিব সম্ভব হলে। এখনও আমাদের এখান থেকে দূরত্ব মোটামুটি 120 কিলো বোধ হয়, মোস্ট প্রবাবলি। প্রচুর কুয়াশা কিন্তু, এবং অনেক ঠান্ডা। হালকা সোয়েটার পরে আসছিলাম, সেভাবে মোটা কোনো পোশাক পরে আসেনি, যেহেতু ঢাকায় প্রচুর গরম। শুনেছি ঢাকার বাইরে ওইভাবে ঠান্ডা পড়েনি, কিন্তু এখানে এসে দেখলাম এখানে খুবই ঠান্ডা। এখানে আমি আবার প্যাসেঞ্জার সিটে বসে গেলাম, কারণ মাসুম ভাই যেহেতু মোটামুটি বিগ বয়, তো বাতাসটা কম লাগবে গায়ে। রাস্তার ভিউ অনেক সুন্দর, এটাই দেখছিলাম মূলত চারপাশ থেকে। ক্যামেরায় আসলে অতটা ক্লিয়ার যাওয়ার কথা না, একে তো কুয়াশা, ক্যামেরার লেন্সগুলো হয়ে যাচ্ছিল। অবশেষে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খিচুড়ি, ভুনা খিচুড়ি, আর এখানে ডিম ভাজি, মরিচ, পেঁয়াজ দিয়ে চমৎকার একটা নাস্তা সেরে নিলাম। আমরা আবার এগিয়ে যাচ্ছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে ডিরেক্ট দিনাজপুর। মাঝখানে হয়তো আমরা এবার একটু ব্রেক দিতে পারি, ফ্রেশ রুম ব্রেক হতে পারে। এখানে একটা ব্রেক দিয়েছিলাম, তো ব্রেক দেওয়ার পর গ্রামীণ সৌন্দর্যটা দেখতেছিলাম। ইউজারশিপ দেখো কেমন জায়গাটা, অনেক ভালো জায়গা। এখানে থেমেছিলাম। এই দেখো একটা বাস গেল, হানিফ এন্টারপ্রাইজ না, এটা না, অন্য বাস গিয়েছে। তো আসলাম লগের ফ্রেশ রুম ব্রেক দিয়েছিলাম, মাস্টার মশাই ফ্রেশ রুমে যাবে সেই জন্য। মাস্টার মশাই, মাসুম ভাই না, তোমার মাসুম চাচ্চু। মাসুম ভাই, এখন তোমার ভাই না, তোমার চাচ্চু হয়। তো একটু বিড়ম্বনায় পড়ে যাই। এখানে আমরা হিলি আসার পর, যেখানে হিলি স্থলবন্দরে আসলাম,
প্রচণ্ড বৃষ্টি, মানে ঝড়ো বৃষ্টি বা মানে ঘূর্ণিঝড় ওয়ান কাইন্ড অফ। যে একটু দেখেন গাছগুলো লক্ষ্য করেন। একে শরীরটা বেশ ভালো লাগছিল না আসলে। এই ট্যুরটাতে আসার খুবই আগ্রহ ছিল, বাট শেষ পর্যায়ে শরীরটা ভালো লাগছিল। বাট যেহেতু কথা দিয়ে ফেলছিলাম আসছি, এর আগেও একবার এমন হয়েছে, চিটাগাং যাবো না বাট কথা দেওয়ার কারণে রওনা দিয়েছিলাম ডে লং ট্যুরে। তো প্রচণ্ড বৃষ্টির কারণে একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে আমি এখানে রয়ে যাই হিলি স্থল বন্দরে। আমি যে দেখেন অনেক বৃষ্টি, কিন্তু বোঝা যাচ্ছে না, বাতাসও কিন্তু হেভি ঠান্ডা। মোটামুটি আধা ভিজে গেছি, আর মাসুম ভাই মোটামুটি অনেকটাই ভিজে গেছে, যেহেতু ওনার অফিসের পারপাজে যেতেই হবে একটা সার্টেন টাইমে। তো আমরা পলি ব্যাগের ব্যবস্থা করেছিলাম, কিন্তু পলি ব্যাগে আসলে ওইভাবে হচ্ছে না, আমার আসলে মনোবল সায় দিচ্ছে না। দ্যাটস ওয়াই তো আমি এইদিকে একটা জায়গায় একটু ব্রেক দিই, থেকে যাই আর কি, একটা মসজিদে যেয়ে রেস্ট নেই, একটু ঘুমিয়েও নেই, মূলত এই প্ল্যানটা করি। আর মাসুম ভাই উনি রওনা দিয়ে দেয়। তো রওনা দেওয়ার পরে আমাদের প্ল্যান হয় যে উনি ওইখানে কাজ সেরে তারপর আমরা যোগাযোগ করব। দেন আমি হয়তো বাসে বা অন্য কোনো ট্রান্সপোর্টে যাই। অলরেডি কিন্তু ভিজে গেছি, আমাকে কিন্তু দেখাই যাচ্ছে প্রচণ্ড ঝড়, মানুষজন নাই একদম। এটা হিলি, এটা বাংলাদেশের বর্ডারের সাইড, উত্তরবঙ্গের। নর্মালি মানুষের আনাগোনা বসবাস এখানে খুবই কম। তো সিদ্ধান্ত হয় আমি এখান থেকে যাব, উনি পলি ব্যাগ দিয়ে মোটামুটি রেইনকোটের মতো তৈরি করবে। কারণ আমাদের ঢাকা থেকে রওনা দেওয়ার সময় কোনো প্ল্যানই ছিল না যে, বা পরিকল্পনা বৃষ্টি হতে পারে যে শীতের সময়। বাসায় 2 সেট রেইনকোট মঞ্জিল শুভর আমার কাছে এখনও রয়ে গেছে, বাট তারপরেও দেখা যাচ্ছে যে এইভাবে রেইনকোটের অভাব ফিল করলাম। এমনটা বিব্রত অবস্থায় সচরাচর পড়ি নেই কখনো। তো এটা সিনেমা হল সামনে আর কি, এটা হিলি স্থলবন্দরের একটা বাজার। ওই যে মাসুম ভাই আসতেছে বড় পলি ব্যাগের ইয়ে নিয়ে, উনি রওনা দিবে আর কি। তো আলহামদুলিল্লাহ সব কাজ সেরে মূলত অবশেষে আমরা দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দেই। আমরা বিরামপুরে আমি ওনার সাথে জয়েন করি। উনি মূল দিনাজপুরে গিয়েছিলেন সদরে, তো বিরামপুরে আমি বাস যোগে যাই। তো সেখান থেকে ওনার সাথে আবার বাইকে জয়েন করি। তো এর মধ্যে প্রচণ্ড রৌদ্র উঠছে, রৌদ্রও কিন্তু দেখা যাচ্ছে, বাট ওয়েদার কিন্তু হেভি ঠান্ডা। তারপরেও ঠান্ডা লাগতেছে, বলা হচ্ছে যে আসতে যাওয়ার জন্য 60, 65, 70, 75 উঠলেই বেশ ঠান্ডা লাগে। এখানে আমরা আবার একটু টায়ারের চাকায় দেওয়ার লুপ করার দরকার পড়ছিল, যেহেতু বৃষ্টি টিষ্টির মধ্যে চালানো হয়েছে পানির মধ্যে, চেইনটা ড্রাই হয়ে গিয়েছিল। তো আমরা আবার রওনা দিব এখন। দেখো জার্সি দৃশ্যটা কেমন, কোথায় যাইতেছে? এই যে ওই যে ওয়াটা হয়ে গেল দিনাজপুর গিয়েছিলাম। দিনাজপুর। আমাদের এখান থেকে ডিসিশন নেই যে আমরা জামালপুর, আমরা আর বগুড়া হয়ে যাব না, আমরা জামালপুর, ধনবাড়ি, টাঙ্গাইল এটা হয়ে দেন এলেঙ্গা হয়ে এলেঙ্গা হয়ে চান্দ্রা চৌরাস্তা হয়ে আবার ঢাকার দিকে ঢুকবো বগুড়া বাইপাস দিয়ে। তো জামালপুর হয়ে ওইদিকে যাওয়ার ক্ষেত্রে মাসুম ভাইয়ের যে প্ল্যানটা ছিল একটা রাউন্ড ট্রিপ হয়ে যাবে। সেটা হচ্ছে ওখানে একটা ফেরি পারাপার করতে হয়। ফেরি দ্যাট মিনস আর কি নৌকা দিয়ে, ট্রলার দিয়ে যেতে হয় ওই পারে। তো এটা বেশ লম্বা একটা যাত্রা, মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা ট্রলার স্টার্ট দেওয়ার পরেই। তো সেটা জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার ওইখানে মূলত এটা থামায়। সরি দেওয়ানগঞ্জ নয়, এটা বাহাদুরাবাদ ঘাট, সেখানে নামায়। আমরা যে ঘাটে উঠেছিলাম ওই ঘাটটার নামটা আমার মনে পড়ছে না। ফুলছড়ি ঘাটটা একটা ছিল, ফুলছড়ি ঘাট নয়, তবে বালিশিরা ঘাট না এই জাতীয় কিছু একটা হবে। এটা হয়তো আবার সামনে গেলে দেখতে পারবো। সেখান থেকে আমরা উঠি। তো সেখানে আমরা একটু অনেকক্ষণ রেস্ট নেওয়ার সুযোগ পাই। রেস্ট নিলেও আসলে কি, যেহেতু নৌকাগুলোতে বসার ওরকম তো স্পেস থাকে না, সেভাবে কোনো রকম বসতে হয়। তো আমরা যাই, আপনাদেরকে ট্রলারে ওঠার পরে যে দৃশ্য সেটাও একটু দেখানোর চেষ্টা করব। এর মধ্যে আমরা কাছাকাছি মোটামুটি চলে আসছি, চলেন আমরা যাই। এর মধ্যে কিন্তু গ্রামীণ ভিউ, এখানে উত্তরবঙ্গের সবচেয়ে বিশেষ একটা ব্যাপার, প্রচুর ক্ষেত খামার এখানে। আচ্ছা, আমরা কিন্তু যে ঘাটের এখানে চলে আসছি, এখানে অনেকেই দাঁড়িয়ে আছে যে নৌকায় উঠবে। যে আমাদের মাস্টার মাসুম ভাই, উনি ওনার বাইকটাকে আবার একটু চেক করে নিচ্ছে। নিচে এখানে যদি নদীতে পানি কম, এই জন্য নৌকা অনেক নিচে নেমে আছে। বর্ষার সিজনে হয়তো বা ওদের এত হেল্প লাগে না নৌকা নামানোর, বাইক নামানোর ক্ষেত্রে নৌকাতে, যেহেতু নিচে আমাদের পক্ষে তার পসিবল না। তারা 4-5 জন মিলে বাইকটাকে নামাবে। আরেকটা বাইকও ছিল FZS, এটা আগেই নামানো হয়েছে নৌকার মধ্যে। তো সে ব্রহ্মপুত্র নদী, এই নদীটায় মূলত আমাদেরকে বাহাদুরাবাদ ঘাট নিয়ে যাবে। বাহাদুরা ঘাট থেকে দেওয়ানগঞ্জ বাজার,
দেয়ানগঞ্জ থেকে দেন আমরা সেখান থেকে মেলান্দহ জামালপুর হয়ে তারপর ঢাকার দিকে ব্যাক করব। কেমন লাগছে ইউজারশিপ? দেখো তো ভিউটা। ভালো লোক এসে বসে, তোমরা আগে উঠে পড়ো। আমি যেহেতু বাসায় বসে এটা ভয়েস কভার দিচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের সাথে আপনাদের সবার প্রিয় ইউজারশিপ, সেও কথা বলছে আমার সাথে। তো চলেন আমরা আর কোনো কথা বলছি না, যেহেতু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ভিডিও ভেবে করবো না, ক্যামেরা তো চার্জ কম, মাঝে মাঝে আমাদের জিপিএস দেখতে হচ্ছে। ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, আসলে এত বড় ব্লগ তো করা হয় না নর্মালি। ওই তো আল্লাহর মতো বেশ ভালোই হয়েছে। ও হ্যাঁ, আর তাদের এখানে একটা স্পেশাল বেশ চমৎকার খাবার খেয়েছিলাম জামালপুরে, সেটার ভিডিও করা হয় নাই। সেখানে একটা হোটেলে জামালপুর সদরের মধ্যেই বট ভুনা, গরুর গোশত, কালো ভুনা, লাল ভুনা, মানে দারুণ চমৎকার একটা খাবার ছিল তাদের। তো একদম ভরপেট খাওয়ার পর মাশাআল্লাহ আল্লাহর রহমতে এখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। পথিমধ্যে আমরা ব্রেক দিয়েছিলাম, জামালপুর থেকে সরাসরি 80 কিলো চালিয়ে আমরা এলেঙ্গাতে গিয়ে ব্রেক দিয়েছিলাম। দেন সেখান থেকে তারপর আমরা আবার এক টানে একদম ঢাকার উদ্দেশ্যে আমরা মোটামুটি রওনা দিই। মাঝখানে একটু ব্রেক দিয়েছিলাম ফুয়েল নিতে। তো অনেক মানুষ যাচ্ছে এখানে, কিন্তু বেশ ঠান্ডা এবং অনেক ট্রলারের শব্দ, মাঝি ভাইয়ের সাথে অনেক গল্প হলো। এবং ওয়াসিফ ইউজারশিফকে একটু দেখাই, ওই যে আমাদের বাইকটা কই কেমন লাগছে দেখে বলো। কই বাইক, কই বাইক ওই যে এখানে বাইকটা ছিল। দেখতে পারতেছি না, তুমি ভিজছে। তোমার কি এই জায়গায় যেতে ইচ্ছে করছে? হুম, আমার বাচ্চাকে বাইক নিয়ে যাবো না, বাইক নিয়ে গেলে ভালো লাগে না। তাহলে কি দিয়ে যেতে চাও? নৌকা দিয়ে, নৌকা দিয়ে? না নৌকাও? জাহাজ। জাহাজ? আচ্ছা, এই দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। নদীর পাড়ে চর পড়ে গিয়েছে অনেক, এক পাশে চর হচ্ছে আর এক পাশে ভেঙে নিয়ে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। এমনটা হয় অবশ্য নর্মাল, এটা নদীর শাসনের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই পাশ দিয়ে চর জমে যাচ্ছে আর এক পাশে দেখা যাচ্ছে মাটি ভেঙে ভেঙে ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। তো আসলাম তো আল্লাহর রহমতে ট্যুরটা খুব সহি সালামতে সম্পন্ন হয়। আমরা রাত 12:30টার মধ্যে যার যার বাসায় পৌঁছে যাই। তো এটাই আমাদের শেষ ভিডিও হয় মূলত। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য সময়। আসসালামু আলাইকুম। আবার আসবেন, হয়ে গেল। দেখো, আর সালাম দিয়ে দাও সবাইকে। আসসালামু আলাইকুম। ওকে।